আজকে আপনাদের কাছে নিবেদন অশোক কুমার সেনগুপ্তের সন্দেহজনক বাড়ি। শুরু হচ্ছে বর্ষণমুখর দিনে ভূতের গল্প সন্দেহজনক বাড়ি। ভূতের ভয় আর দেখাবেন না মশাই, নিজে ভূত হয়ে গিয়েছি। নইলে মাঘ মাসের বৃষ্টি বাদলায় কনকনে এমন শীতে চাদর মুড়ি দিয়ে আপনার কাছে আসি বাড়ির খবর নিতে। রাস্তার ধারে ঝুপসি চায়ের দোকানে কালচে বেঞ্চিতে বসে শম্ভু চাটুর্যে রাগ রাগ মুখ করে মাফলার পাকে মাথা দিয়ে কান এবং গালের অনেকখানি ঢাকা, গায়ে শাল, কালোচে প্যান্টের সঙ্গে পায়ে কালো মোজা, বুট জুতো, হাত বরাবর কালো সোয়েটার, গ্লাসের গরম চায়ে ভাপ তুলছে। শম্ভু ঘন ঘন চুমুক দিয়ে বুঝি উষ্ণতা কুড়োয়। মানুষটা শীতকাতুরে বটে, অল্পে হিহি করে। কত আর বয়স? এই তো 55, মাঝারি স্বাস্থ্য, গায়ে রং শ্যামলা, গরনে লম্বাপনা ভাব আছে। নেহাতি বাস্তু সংগ্রহের ব্যাপার, তাই এমন বাদলা শীতের সন্ধ্যায় বাইরে এসেছে। নইলে তার মতো মানুষের এখন ঘরের বিছানায় আরাম করে বসে থাকার কথা। জমি বাড়ি ঘর কেনা বেচার দালালি করে পরশপত্র মাত্র। রোগাটে চেহারা, ছোটখাটো মুখ, গলার স্বর মিনে মিনে, সহজে রাগতে জানে না। খদ্দের সন্তুষ্টির জন্য তালে তালে তাল দিতে ওস্তাদ। পাজামা শার্টের ওপর একটা নীল সোয়েটার, শীতের তোয়াক্কা নিয়ে কর্পোরেশনের পিয়ন, জমি লেনদেনে কারবার করে 2 পয়সা করেছে। পরশ বলল, যা বলেছেন, আমি তো ভূত, নইলে টাইম দিয়েছি বলে এমন জলবাদলায় খবর দিতে আসি। টাইম দিও তো ফেল করা লোকের স্বভাব। সে না হয় বুঝলাম, কিন্তু এটাকে খবর বলছেন কি করে? আমার তো মনে হচ্ছে খবরের অপমান। এসে বলছেন পুরনো বাড়ি, 4 কাঠা রুম, বারান্দা, রান্নাঘর, খানিকটা বাগানও আছে। তবে কিন্তু ভূতের। 2 বার বলেছেন, আর রিপিটের দরকার নেই। আহা, আপনার কাছে তো গোপন করতে পারি না। মালিক তো ভূত নেই বাস করেন, বড় বাড়ি তো আর নয়। যথার্থই বলেছেন। মানিক চক্রবর্তী একা থাকার মতো আছেই বাকে। একটা মেয়ে ছিল, দার্জিলিং বেড়াতে গিয়ে মেয়ে যেন অ্যাক্সিডেন্টে মারা যায়। তাহলে মানিক চক্রবর্তী পর সম্পত্তি ভোগ করার কেউ নেই বলছেন? ঠিক ধরেছেন। বিক্রি করে ভদ্রলোক ভারত ভ্রমণ করে বেড়াবেন। যা খুশি করুন, উনি নিজের ভূতের কথা বলেছেন নিজেই। পরেশপত্র বলল, কি যে বলেন, উনি কেন বলবেন? এটা পাড়া লোকের কথা, মিথ্যে হতে পারে। ও বাড়িতে নাকি রাত্রেবেলা শব্দ হয়, অনেক লোকের গলা শোনা যায়। কি জানেন, আপনি নিরঞ্জন বাবুর লোক, আপনার সঙ্গে কাজ কারবার একেবারে ফ্রেশ রাখতে চাই। পরে দোষ যাতে না পেতে হয়, আপনি যাতে কিছু না বলতে পারেন। আপনাকে যে বলবো তার সুযোগই তো দিচ্ছেন না মশাই। এখনো একটা বাড়ি দেখে দিতে পারলেন না, যদিও দিচ্ছেন তাও আবার কি করে দিই? আপনার 2 লাখের মধ্যে চাই, ভেরি হার্ড। শ্রীপরে তো শম্ভু চাটুর্যে বাক্য শেষ করে দেয়। 4.5 লাখ দাম, ওটা অনেকবার বলেছেন। আমার ধার সাই ভালো, যেমন মুরদ, খানিকটা হেঁটে তো রামরাজা তোলা। আবার ওদিকে দিয়ে গেলে বালতি করি। আচ্ছা পরেশবাবু, আপনি কি ভূতে বিশ্বাস করেন? পরেশ একটুক্ষণ নীরব থেকে বলল, নাও বলতে পারছি না, আর হ্যাঁ নিজে তো দেখিনি ধরুন। হ্যাঁ, তবে শুনেছি। সবাই শুনে কিংবা গল্প পড়ে, চাক্ষুষ করে লোক আমার জানা নেই। পরেশ স্বভাব বশত বলল, ঠিক কথা, আমারও জানা নেই। শম্ভু চাটুর্য বলল, তাহলে কথাটা বলে আপনি
আমাকে অযথা ভয় ধরাচ্ছেন কেন? আপনি কিন্তু রেগে যাচ্ছেন। কি আশ্চর্য! রাগের কথা রাখবো না? আমার রাগ কি অন্যায়? আমি কি মানুষ নই? পরেশ নিরুত্তর থাকে অল্পক্ষণ, তারপর বলে, ওই বাড়িটা তাহলে নিয়ে নিন, আপনার দামি পড়বে। বৃষ্টি পড়ছে, অন্ধকারে হিম বাতাসে তরঙ্গ শরীরের খোলা জায়গাগুলো চেটে নিচ্ছে ক্ষণে ক্ষণে। সামনের রাস্তা ধরে শব্দ করে গাড়ি ছুটে যাচ্ছে, মানুষ চলাচল করছে খুবই কম। 8টাও বাজেনি। দোকানে খদ্দের নেই। ওদিকে ঝিমিয়ে বসে আছে দোকানদার, তাদের কথা শুনছে কিন্তু কোনো মন্তব্য করছে না। সিগারেট কেনার একটা খদ্দের আসতে এক লোকটা নড়াচড়া করলো, তারপর যেমনকার তেমন। শম্ভু চাটুর্য বলল, তাই নেব, আপনি ব্যবস্থা করুন। সামনে রবিবার চলুন, দেখে নেবেন বাড়িটা। কেন, কাল পরশু হয় না? আমি কালই কলকাতা যাচ্ছি, দাদা শরীর খারাপ, ফিরতে 2-3 দিন সময় লাগবে। আপনি তো জায়গাটা চেনেন, বাড়ি খোঁজাও কঠিন নয়, ডেকে নিতে পারেন এর মধ্যে। তারপর ফিরলে আবার সঙ্গে যাবেন। মন্দ বলেননি, দেখি যদি পারি, তাহলে ওই কথাই রইল। চায়ের দোকানের পয়সা মিটিয়ে দুজনেই উঠে পড়ল। পরেশ পাত্রের কাছাকাছি বাড়ি। শম্ভু চাটুর্যকে সে বাসে তুলে দিল মুড়ে এনে। শম্ভু চাটুর্যের দিব্যি ভাড়া বাড়িতে ছিল। বাড়িওয়ালা শাহবাবুর সঙ্গে ভাবসাব ছিল। ভদ্রলোকের ছেলে নেই, একটি মেয়ে, বিয়ে হয়ে গেছে। শাহবাবু মারা যেতে মালিকানা বর্তালো মেয়ে জামাইয়ের ওপর। জামাইয়ের ব্যবহারের কোনো সুবিধার নয়, তাকে তুলে বিক্রির মতলব আছে। তোলা অবশ্য সহজ নয়, ছেলেরা বাড়ি ছাড়তে চায় না। ভাড়াটের অধিকারের জোর প্রয়োগ করতে চায়, উঠতে হলে কিছু টাকা আদায় করবে। তবে শম্ভুর ওসব মতলব নেই, মনে মনে সরে পড়তে চায়। নির্ঝঞ্ঝাট মানুষ, কোনো ঘোরপ্যাঁচ চায় না। সরকারি চাকরি আর সংসার নিয়ে জীবন পার করে দিল। বড় ছেলে প্রদীপ এখনো চাকরি পায়নি, বিএ পাস করে শর্ট হ্যান্ড টাইপরাইটিং শিখে চেষ্টা চালাচ্ছে। ছোট অতি সায়েন্স নিয়ে পড়ছে। সামনে বাড়ি পাট্টু পরীক্ষা। শম্ভুর আর বছর 3 চাকরি, শহরেই থাকতে হবে। শম্ভু চাটুর্যের দেশ বাঁকুড়া। সামান্য জমি জায়গা, ছোটখাটো একটা বাড়িও আছে। দেখাশোনা করে কুর্তুতো ভাই। শম্ভুর তো মতলব ছিল অবসরের পর গাঁয়ে চলে যাবে, কিন্তু কি করে যাওয়া যায়? ছেলে দুটি ভবিষ্যৎ দেখতে হবে। গাঁয়ে গিয়ে তারা তো কিছুই করতে পারবে না। মধ্য হাওড়ায় বড় হলো, ছাড়তে চায় না শহর। এদিকে তাকেও অন্তত 3 বছর শহরে থাকতে হবে। জামাইয়ের সঙ্গে তিক্ত ব্যবহার করে কাহা তক টেকা যায়। অন্য বাড়ি ভাড়া পাওয়া কঠিন, পেলেও ভাড়া কয়েক গুণ বাড়বে। বাড়িওয়ালার ব্যবহার মধুর হবে এমন সম্ভাবনাও নেই। ঢের ভালো একটা ছোটখাটো বাড়ি কেনা, কিংবা 1.25 কাঠা জমি কিনে ছোটখাটো বাড়ি বানানো। তার জন্যই নিরঞ্জন বাবুর মাধ্যমে পরেশ পাত্রের সঙ্গে যোগাযোগ। শম্ভু ধারসা চক্রবর্তীদের বাড়িতে ভূতের বদনাম আছে, বাড়িতে বলল না। ওরা আপত্তি করতে পারে, প্রদীপের মা তো করবেই, ভূত না হাতি। একটা মানুষ থাকে ও বাড়িতে, ভূত থাকলে কি বাস করতে পারত? যাই হোক, শনিবারের ধৈর্য থাকলো না শম্ভুর। বাড়িটা হাতছাড়া হয়ে যেতে পারে। খদ্দেরের অভাব নেই এখন। ভূতকে মানুষ ভয় করে না, ভূতই করে। পরদিন অফিস থেকে ফিরে চা খেয়ে ধারসা যাত্রা করলো সে। রামরাজাতলা স্টেশন থেকে রিক্সা। সন্ধে হয়ে গিয়েছে। বৃষ্টি বাদলার পর বিকেল থেকে আকাশ স্বচ্ছ হলেও তেড়ে শীত নেমেছে। শালমুড়িকেও তোয়াক্কা করছে না হিমেল হাওয়া। রিক্সাওয়ালা চক্রবর্তীর বাড়ি দেখিয়ে দিল, বলল, এই তো, হেঁটে যান, আর রিক্সা যাবে না এখান থেকে। এইসব জায়গা ধানি মাঠ, পুকুর, ডোবা, জঙ্গল ছিল একদিন। হাওড়া শহর বেড়ে ক্রমে গ্রাস করে নিচ্ছে।
নতুন বাড়ি, নতুন দোকান গড়ে উঠছে, ডোবা পুকুর বুঝিয়ে ফেলা হচ্ছে। আগে ছিল গ্রাম পঞ্চায়েত, এখন কর্পোরেশনের আওতায় পড়েছে। এবড়ো খেবড়ো পথ, একতলা বাড়ি, নারকেল গাছ, আলো এখানে ওখানে ছিটিয়ে থেকে অন্ধকারকে ভেঙে দিয়েছে। সরু গলি, আলো অন্ধকারের আবছায়ায় শম্ভুর চোখে পড়ল বাঁ দিকে একটা টিউবওয়েল, ডাইনে মাঝারি সাইজের কটা নারকেল গাছ, একটা লোক হেঁটে আসছে মাফলার কোট প্যান্টে। জিজ্ঞাসা করতেই দরজা দেখিয়ে দিল, কালো দরজা। কড়া নাড়ার পর দরজা খুলে বেরিয়ে এলো চক্রবর্তী। অন্ধকারে মুখ চেনা যায় না, শীত রুখতে সর্বাঙ্গ ঢাকা। দরজার কপাটের পাল্লার সরতে শম্ভু বারান্দা দেখতে পাচ্ছিল। মিটমিট করছে 60 পাওয়ারের আলো। সামনের জায়গাটা তরল আধার যেন ভিজিয়ে রেখেছে। এটা তো চক্রবর্তী, মানে আসুন আসুন। ভেতরে ঢোকার পর শম্ভু দেখল না আলোর ঢের উজ্জ্বলতা। সামনের ঘরটা সাজানো গোছানো, খাট, আলমারি, চেয়ার, টেবিল, দেওয়ালের নীলাভ বর্ণটিও যথেষ্ট ঝকঝকে। চক্রবর্তীর ধপধপে সাদা চুল, গায়ে রং ও ফর্সা, দুভাঁজ ধুতির ওপর কালো নকশাদার শাল, মাথায় হনুমান টুপি। এই যে, চেয়ারে বসুন। আমি এসেছিলাম, জানি আপনার খবর আমি পেয়েছি। আমার শনিবার আসার কথা ছিল। চক্রবর্তী সাদা দাঁতে হাসল। আগেই এসে পড়েছেন, তাতে কি হয়েছে? তবে সন্ধেবেলা এলেন, দিনের বেলা হলে ঘর, ওদিকের বাগান ভালো করে দেখতে পেতেন। তবে দিনের বেলা আমার সঙ্গে। চক্রবর্তী কথা শেষ করে না। আবার তো আসছি। আসবেন বই কি, নিশ্চয়ই আসবেন। আমি যত তাড়াতাড়ি সম্ভব রেজিস্ট্রি করে নিতে চাই। কাগজপত্র দেখাশোনা করতে যা সময় লাগে সব ক্লিয়ার, কোনো জটিলতা নেই। আমরা পুরনো বাসিন্দা, 7 পুরুষের বাস। ষোড়শী চক্রবর্তী বাঁকুড়া গ্রাম থেকে আসেন। আমাদের বংশে যে দেশ হবে কে জানতো? এলাকাটাই তো আমাদের ছিল। এ বাড়ি যে দেখছেন, এর বয়স খুবই কম, বড় জোর 100 বছর। আদি বাড়ি ছিল ওই পিছনের দিকে, এখনো ইটের স্তূপ রয়েছে। শ্রমিকরা সব বিক্রি বাটা করে সরে পড়েছে। ভাবা যায় না মশাই, পুরনো কথা বলতে গেলে বুক করে ওঠে। আপনার কথা বলুন। পরেশপাত্র বলেনি? পরেশপাত্র? সে আবার কে? শম্ভু চাটুর্যে অবাক হয়। আপনার এই বাড়ি তো বিক্রি করবেন? হ্যাঁ, সে কথাই তো হচ্ছে, তার জন্যই তো আপনি এসেছেন। শম্ভু চুপ ভাবে, পরেশপাত্র ছাড়া তার কথা আর কে বলেছে? তার কথা নয়, হয়তো অন্য খদ্দের আসার কথা ছিল। ভদ্রলোক ভুল করে তাকিয়ে ধরেছেন। দেখুন, আমি শম্ভু চাটুর্যে। জানি ঘোষ লেনে থাকেন। সাহাবাবু সব বলেছে। আপনার বাড়িওয়ালা সাধন সাহা আপনায় প্রশংসাই করছিলেন। জামাই নাকি সুবিধের নয়। বাড়িওয়ালা সাধন সাহার কথা বলছি, কি আশ্চর্য! তাহলে মরে ভূত হয়ে তার উপকার করতে এসেছিল? ভালোবাসত লোকটা, তা বলে? শম্ভু বলল। তিনি তো। কেন, তার কি হয়েছে? মারা গিয়েছেন সাহাবাবু। বলেন কি? কবে মারা গেলেন? প্রায় 6 মাস হতে চলল। কি যে বলেন! উনি তো শনিবারই এসেছিলেন। তার মানে
শাহবাবু ভূত হয়ে। চক্রবর্তী কথা শেষ করতে দেয় না। তাতে কি, ভূত আর মানুষ তো মেশামেশি, কে ভূত কে মানুষ চেনা কি সোজা? যত লোক দেখেন সবাই মানুষ, হলপ করে বলতে পারেন আপনি আমি, আমাদের মধ্যে যে কেউ ভূত হতেই পারে। শাহবাবুর ভূত, তারপর এর ভূতকে সার্টিফিকেট দেওয়া, নিজেকে ভূত বলা শম্ভু চ্যাটার্জির বুক কাঁপিয়ে দেয়। আপনি, আরে আপনি যে ভয় পেয়ে গেলেন ধর্মশাই, কথাতেই এমন ভূত চিনতে পারলে তো ভিড় খাবেন বাজারে, দোকানে, বাসে, ট্রেনে। চক্রবর্তী হাসতে লাগলো। চক্রবর্তীর কথা শুনে শম্ভু চ্যাটার্জি ভাবল, ঠিক কথা, ভূতের বদনাম এ বাড়িতে আছে। এর সঙ্গে ভূতের সঙ্গে থেকে ভূত ভয় কেটে গিয়েছে। চলুন ঘরগুলো দেখবেন। চলুন। শম্ভু চ্যাটার্জি দেখলো ঘরগুলো খুব পুরনো নয়, সব ঘরেই জিনিসপত্র রয়েছে। মনে হচ্ছে চক্রবর্তী একা নয়, আরো মানুষ বাস করে। বাগানটাও পরিষ্কার, কিনেই তাকে খরচা করে সারাতে হবে না, বাস করা যাবে স্বচ্ছন্দে। শেষ হলো আজকের দ্বিতীয় পর্ব এখানে। ধন্যবাদ।